নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকেও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন প্রবন্ধ। এবং আমি তোমাদেরকে বলছি যে আজকের এই প্রবন্ধটা অতটা বেশি ইম্পর্ট্যান্ট না তোমাদের পরীক্ষার জন্যে, তবে আউটলাইন সম্পর্কে জানার জন্য তোমাদের কিন্তু আমি বলে রাখবো এটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি এক্সট্রা কিছু জানতে চাও তাহলে আজকের প্রবন্ধটা কিন্তু তোমাদেরই জন্য, যারা ভালো করে পড়াশোনা করতে চাও তাদেরই জন্য। তো আজকের এই প্রবন্ধটা মূলত প্রকৃতি এবং মানুষকে কেন্দ্র করেই, এবং এই প্রকৃতি আমাদের কি দিয়েছে এবং মানুষ ফিডব্যাক হিসেবে প্রকৃতিকে কি দিয়েছে সেটাকে কেন্দ্র করেই আজকের এই প্রবন্ধটা। তো আজকের এই প্রবন্ধটা তোমাদের কিন্তু জেনে রাখা ভালো এবং শিখে রাখা ভালো। তো আশা করব তোমরা সবাই আজকের প্রবন্ধটা নিয়ে ভালো করে মনোযোগ সহকারে শুনবে, এবং তোমাদেরকে বলে রাখবো যারা লিখতে ইচ্ছুক তারা অবশ্যই লিখে রাখো, তোমাদের কিন্তু ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে। এবং তোমাদের ক্লাস পরীক্ষাতে আসলেও তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় ভবিষ্যতে, তাহলেও তোমরা কিন্তু লিখে নিতে পারো। চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকের প্রবন্ধ প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের অসহায়তা, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে কি দিয়েছে এবং ফিডব্যাক হিসেবে আমরা কি দিয়েছি প্রকৃতিকে, এবং প্রকৃতি সেই ফিডব্যাকের হিসেবে আমাদেরকে কি ব্যাক করেছে, সেটাই হচ্ছে আজকের এই প্রবন্ধটার মূল কথা। এবং আজকের এই প্রবন্ধটা মূলত ওই 7 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্যই কিন্তু খুবই উপযোগী প্রবন্ধ। তো চলো তাহলে শুরু করছি ভূমিকা থেকে। বিপর্যয় এখন সর্বত্র, মানে সব জায়গায় এখন বিপর্যয় রয়েছে। বিপর্যয় মানে কি? ক্ষতি। মানে প্রাকৃতিক বিপর্যয় মানে প্রকৃতি ক্ষতি হচ্ছে, এবং মানুষের অসহায়তা, মানুষ অসহায় হয়ে পড়ছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে। ঠিক আছে, তো বিপর্যয় এখন সর্বত্র, সব জায়গায় বিপর্যয় হচ্ছে। প্রকৃতিতে, রাষ্ট্রে, সমাজে, এমনকি মানুষের মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতেও কিন্তু বিপর্যয় হচ্ছে। অথচ মানুষ তার সৃষ্টির উষাকাল থেকেই প্রকৃতির ওপর নির্ভরশীল। মানে মানুষ যখন জন্ম নিয়েছিল, মানে এই প্রথমে তো বাঁদর হিসেবে জন্ম নিয়েছিল, ওই বাঁদর থেকে শুরু করে যে মানুষের জন্ম হয়েছিল তখন থেকেই কিন্তু মানুষ প্রকৃতির ওপরই নির্ভরশীল ছিল। প্রকৃতিকে চেনা, জানা এবং তাকে যথার্থভাবে ব্যবহারের মধ্যে দিয়েই মানব সভ্যতা বিকশিত হয়েছে। মানুষ তার নিজের প্রয়োজনেই প্রকৃতিকে শুধু ব্যবহার করতে শিখল না, তাকে জয় করার কৌশলও আয়ত্ত করলো। মানে প্রকৃতি কীভাবে আয়ত্ত করা যাবে। এই যেমন ধরো, আগে বন্যা আসতো আমাদের, যখন গ্রাম কেন্দ্রিক আগে মানুষের যে বসবাস ছিল, মানে নদী কেন্দ্রিক, নদীর সামনাসামনি বসবাস করতো। এবার নদীতে প্রায় সময় বন্যা আসতো, তো বন্যাটাকে যাতে রোখা যায় সেই জন্য কী করলো, বাঁধ দিল। মানে এমনি ধরনের, এটাকে বলা হয় প্রকৃতিকে জয় করতে শিখলো। আর সেই কৌশল থেকেই জন্ম নিল পরিবেশের পরিবর্তনশীলতার, সৃষ্টি হলো প্রাকৃতিক বিপর্যয়ের। কোনো সময় সম্পূর্ণ প্রাকৃতিক কারণে, আর কোনো সময় মানুষের নিজেদের অবহেলায় সৃষ্টি হলো এই বিপর্যয়। মানুষ এই বিপর্যয়ের সূত্রে নিজেকে কিন্তু অসহায় রূপে চিহ্নিত করলো। মানে আমরা যে প্রকৃতিকে যে যেটা দিচ্ছি, তার পরিপ্রেক্ষিতে পরিবেশ যেটা আমাদেরকে দান করছে, সেটা কিন্তু আমাদের কাছে ভীষণভাবে দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তখন আমরা নিজেকে কি অসহায় মনে করছি। এবার দেখব প্রাকৃতিক বিপর্যয়টা কি। সভ্যতার অগ্রগতিতে, যত সভ্যতা এগোচ্ছে, সমাজ ও পরিবেশের বিক্রিয়ার ফলে পরিবেশের যে পরিবর্তনশীলতা, তাকেই আমরা প্রাকৃতিক বিপর্যয় রূপে চিহ্নিত করি। এই যে পরিবেশ দিনকে দিন পরিবর্তন হচ্ছে মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য, তাকেই আমরা কি প্রাকৃতিক বিপর্যয় বলি। এই বিপর্যয় দুই শ্রেণীর, একটা হচ্ছে প্রাকৃতিক, মানে প্রকৃতি দ্বারা সৃষ্ট নিজে থেকে, এবং সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট আর একটা। ঠিক আছে, প্রাকৃতিক বিপর্যয় তাহলে দুই প্রকার, একটা প্রাকৃতিক আর একটা মনুষ্য সৃষ্ট। সম্পূর্ণ প্রাকৃতিক কারণে পরিবেশের আকস্মিক বিপর্যয় হলো প্রাকৃতিক বিপর্যয়। যেমন ভূকম্পন, অগ্ন্যুৎপাত, সাইক্লোন, টর্নেডো, বন্যা, পর্বতগাত্রে ধস ইত্যাদি।
আবার এই বিপর্যয় যখন মনুষ্য সৃষ্ট হয় তখন এই বিপর্যয় মানুষের কাছে অশুভ সংকেত নিয়ে আসে। এবার দেখা যাক বিপর্যয়ের কারণ। বিজ্ঞানের জগতে বৈপ্লবিক পরিবর্তন এলো পঞ্চদশ শতাব্দীতে। দেখা দিল শিল্প বিপ্লব। নতুন নতুন দেশ আবিষ্কারের ফলে পণ্যের চাহিদা বেড়ে গেল এবং পণ্যের চাহিদার জন্য প্রয়োজন হলো উন্নত প্রযুক্তির, যাতে আরও মানুষের কাছে সেই সব পণ্যগুলো তুলে ধরা যায়। তো নিজের দেশের প্রাকৃতিক সম্পদকে অটুট রেখে অন্য দেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করা, যেমন আমাদের ভারতের সম্পদ লুণ্ঠন করেছিল অনেক বৈদেশিক সাম্রাজ্য, তেমনি এবং এই সম্পদের মাধ্যমে উৎপাদিত পণ্যের বিক্রির জন্য বাজার সৃষ্টি করা এবং তার জন্য চাই পররাজ্য গ্রাস করা, আর চাই যুদ্ধ। যুদ্ধের জন্য চাই উন্নত মানের অস্ত্র এবং তার জন্য চাই প্রযুক্তি। এটাই হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণ। এর পরটা দেখো, যে পয়েন্টটাতে আসছি সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের স্বরূপটা কি? প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম রূপ হলো ভূমিকম্প। এর ফলে প্রায় প্রতি বছরই পৃথিবীর কোথাও না কোথাও ব্যাপক ক্ষয়ক্ষতি ও জীবনহানি ঘটছে। দ্বিতীয় শ্রেণীর বিপর্যয় হলো অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির মুখ থেকে, তোমরা তো নিশ্চয়ই জেনেছো যে অগ্ন্যুৎপাত কোথা থেকে হয়, তোমাদের ভূগোল বইতে নিশ্চয়ই আছে। তো সেই অগ্ন্যুৎপাত কোথা থেকে হয় না, আগ্নেয়গিরির মুখ থেকে ভূগর্ভস্থিত লাভা গ্যাস ছাই ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে চারপাশের পরিবেশ ধ্বংস করে। তাপমাত্রাও হঠাৎ করে বেড়ে যায়। সামুদ্রিক বিপর্যয় হলো কি আরেকটি ধরনের বিপর্যয়, মানে এটাও এক ধরনের বিপর্যয়। তো সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন প্রভৃতি সবই কিন্তু সামুদ্রিক বিপর্যয়। এগুলো কিন্তু বিভিন্ন ঝড়ের নাম। টাইফুন বা সাইক্লোন, হ্যারিকেন এগুলো বিভিন্ন ঝড়ের নাম। তো এগুলো থেকেই এগুলোর উৎপত্তি কোথায় না, সমুদ্রেতে হয়। এরপর আসে বন্যার কথা। নদীর অববাহিকা অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত, নদীতে পলি জমা, ব্যাপক গাছ কাটা এবং ভূমিধস, মানে ভূমি যে ধস নেমে যায়, এবং নানা ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে বন্যার ভয়াবহতা দেখা যায়। এছাড়া পাহাড়ে ধস নেমেও কিন্তু বিপর্যয় সৃষ্টি হতে পারে। এটাও এক ধরনের কিন্তু প্রাকৃতিক বিপর্যয়। এবার মনুষ্য সৃষ্ট বিপর্যয়টা কি না, সভ্যতার অগ্রগতিতে শিল্প স্থাপনের ফলে, মানে যত সভ্যতা এগোচ্ছে তত কি আমাদের শিল্প করতে হচ্ছে, মানে বিভিন্ন রকমের কলকারখানা তৈরি হচ্ছে। এই শিল্প স্থাপনের ফলে বিভিন্ন বিপর্যয় কিন্তু সৃষ্টি হচ্ছে। যেমন 1984 সালের 3রা ডিসেম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা সকলেরই জানা। শিল্পক্ষেত্রে এটাই পৃথিবীর সবথেকে ভয়াবহ ও জীবনহানিকর দুর্ঘটনা। অন্যদিকে 1986 খ্রিস্টাব্দের 26শে এপ্রিল পূর্বতন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পরমাণু শক্তি কেন্দ্রের দুর্ঘটনায় তেজস্ক্রিয়তার প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বিপর্যয় সৃষ্টি করে। এগুলো কিন্তু সব মনুষ্য সৃষ্ট বিপর্যয়। তাহলে কি একটা হচ্ছে 1984 সালের, এটা হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা, আর 1986 খ্রিস্টাব্দে যেটা পূর্ব সোভিয়েত চেরনোবিল ওখানে পরমাণু শক্তি হয়েছিল। আর একটা হচ্ছে 1945-এ হিরোশিমা নাগাসাকির ঘটনা তো সবাই জানো। তো এটাও একটা মনুষ্য সৃষ্ট বিপর্যয়। আর 1955 খ্রিস্টাব্দে জাপানের মিনামাটা উপসাগর উপকূলে সেটা প্লাস্টিক পেন্ট তৈরির কারখানার বজ্র পদার্থ তথা উদ্ভূত পারদ থেকে, মানে ওই সমুদ্রের সব মাছ খেয়ে পারদ ঘটিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বহু মানুষ কিন্তু মারা গেছে। মানে কি হয়েছে, ওই কারখানার সব বজ্র সমুদ্রে ফেলা হয়েছে, সমুদ্রের মাছগুলো খেয়েছে, এবং মাছগুলো যখন মানুষ খেয়েছে তার ফলে অনেক মানুষ সেগুলো আক্রান্ত হয়ে মারা গেছে। এবার হচ্ছে মানুষের অসহায়তা এবং সমাধানের পথ। তাহলে বুঝতেই পারছো যে দেখো কত ছোট্ট করে লেখা, কিন্তু অনেক কিছু লেখা রয়েছে এইটুকুনির মধ্যে। মানুষ যতই নিজেকে সভ্য বলে মনে করছে,
ততই তাদের অসহায়তা আরও বেশি প্রকট হয়ে উঠছে। মানুষ যেদিন প্রকৃতিকে জয় করার কৌশল আয়ত্ত করে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের মন্ত্র গ্রহণ করেছিল, সেদিন ছিল মানুষের সুদিন। মানে যখন মানুষ জন্মেছিল পৃথিবীতে, যখন পৃথিবীতে নিজের নিজের কোনো সাফল্য দেখায়নি, তখনই মানুষ কিন্তু খুব ভালো ছিল। বৈজ্ঞানিক আবিষ্কার পৃথিবীকে পাল্টে দিল। এটা তো একদম খুব সহজভাবেই লেখা রয়েছে, ঠিকই, কিন্তু বিজ্ঞানের অভিশাপ নিয়ে এলো প্রাকৃতিক বিপর্যয়ের মতো উপসর্গ। যেমন দেখবে যে কোনো কিছু, ধরো ওষুধ, যে কোনো ওষুধ খেলে তার যেমন এফেক্ট রয়েছে, তার সেমনি সাইড এফেক্টও রয়েছে, সেমনি এটাও। তাই এই বিপর্যয় থেকে বাঁচবার জন্য পথ খোঁজা শুরু। বিভিন্ন উন্নত দেশে শুরু হয়েছে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচবার পথ সন্ধান। আমাদের দেশেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। জলবিভাজিকা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে বন্যার প্রকোপ যাতে কমানো যায় তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি ভারতের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে পরিবেশবিদ্যাকে আবশ্যিক পাঠ্য করা হয়েছে ছাত্রছাত্রীদের সচেতন করার জন্যে। এটা তাহলে গেল মানুষের অসহায়তা এবং সমাধানের পথ। কিন্তু সমাধান কিন্তু হচ্ছে না। দিনকে দিন দেখবে যে তোমাদের আশেপাশে প্রচুর গাছপালা কেটে দেওয়া হচ্ছে, যার জন্যে কিন্তু আরও প্রাকৃতিক বিপর্যয় আসছে। এই গাছ কাটাটাই হচ্ছে পৃথিবীর মানুষের সবচেয়ে বড় ভুল। তো এটা শোধরানো যাচ্ছে না। যাই হোক, তারপরটা দেখে নাও, এটা তো প্রবন্ধের জন্য তো লিখতেই হবে। উপসংহার: সভ্যতার অগ্রগতি যদি মানুষের সার্বিক মঙ্গলের কারণ না হয়, মানুষ যদি বারবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়, সেই প্রাকৃতিক কারণে হোক কিংবা মনুষ্য সৃষ্ট হোক, তাহলে তো কবির ভাষায় বলতেই হয়, দাও ফিরিয়ে সে অরণ্য, লহ এ নগর। এটা হচ্ছে কবি বলতে এটা রবীন্দ্রনাথ ঠাকুর তার এক কবিতায় লিখেছিলেন, দাও ফিরিয়ে সে অরণ্য, লহ এ নগর। মানুষকে যান্ত্রিকতা পরিহার করে হতে হবে প্রাকৃতিক, আর প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার শিখতে হবে কিন্তু মানুষকে। কারণ প্রকৃতি থেকে গ্রহণ করব সব কিছুই, আর প্রকৃতিকে ফিরিয়ে দেব শুধুই উচ্ছিষ্ট। সেই উচ্ছিষ্ট প্রকৃতি গ্রহণ করে যদি বিপর্যয় ঘটিয়ে মানুষের অসহায়তা বাড়িয়ে দেয়, তার দোষ কি শুধু প্রকৃতির? প্রকৃতিকে ধ্বংস করে নিজেকে টিকিয়ে রাখার মানসিকতার মধ্যে যে অসহায়তার কারণ নিহিত নেই, এ কথা কিন্তু ভাবতে হবে সবাইকেই, এবং এখন থেকে। তা না হলে প্রাকৃতিক বিপর্যয় এলে নীরব দর্শকের ভূমিকায় থাকতেই হবে। যেটা তোমাদেরকে বললাম যে গাছ কিন্তু লাগাতেই হবে। এই গাছ যত কাটা হচ্ছে আমাদের পরিবেশে, তত বিভিন্ন রকমের কিন্তু ঝড় ঝঞ্ঝা তৈরি হচ্ছে, মাটির ফাটল দেখা দিচ্ছে, পৃথিবী গরম হচ্ছে, এবং পৃথিবী গরম হওয়ার ফলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বরফ গলে যাচ্ছে, এবং কিছুদিন পর দেখবে যে কলকাতা সহ কিছু দক্ষিণ ভারতের প্রচুর যে শহর, উন্নত শহরগুলো অনেক জলের তলায় চলে যাবে কিছুদিনের মধ্যে। তো তার জন্য পৃথিবীকে ঠান্ডা রাখার জন্য কিন্তু গাছ লাগানোটা খুবই জরুরি। তো আজকের এই প্রবন্ধটা তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা জানিও। প্রবন্ধটা এখানেই শেষ হলো। আর একটা ব্যাপার যে এই প্রবন্ধের অনুসরণে তোমরা কিন্তু লিখতে পারো প্রকৃতি এবং মানুষের সম্পর্ক, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো যে আজকের এই প্রবন্ধটা আশা করি তোমাদের ইন্টারেস্টিং লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা জাস্ট লাইক করে দিও। এবং তোমাদের যেসব আমি দেখতে পাচ্ছি যে অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে কিছু প্রবন্ধের, আমি সেই প্রবন্ধগুলো কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে পোস্ট করেছি, তোমরা প্লিজ দেখে নিও। এবং যদি না দেখতে পাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ওই কমেন্টের মধ্যে আমি রিপ্লাইতে ওই প্রবন্ধের কিন্তু লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নিও।
আর একটা ব্যাপার, প্লিজ তোমরা শেয়ার করো এই চ্যানেলটাকে, যাতে তোমাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলিরাও যাতে দেখতে পায়, এবং যাতে যারা ধরো এই ধরনের প্রবন্ধ খুঁজছে কিন্তু পাচ্ছে না, তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা অনেকটাই উপকারে লাগবে। আর একটা ব্যাপার, আমি কিছুদিনের মধ্যে আমি লেটারটা শুরু করব, কিভাবে কি চিঠি লিখতে হয়, বাংলা চিঠি বা ইংরেজি চিঠি কিভাবে লিখতে হয় সে সম্পর্কেও তোমাদের কাছে ধারণা দেবো এবং লিখে দেখাবো প্রত্যেকটা চিঠি। এবং তার জন্য প্লিজ তোমরা এই চ্যানেলের সঙ্গে থেকো, এবং তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, বাই।